সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। গত 23 এপ্রিল ক্যানোনিকাল প্রতিষ্ঠান উবুন্টু 26.04 লং টার্ম সাপোর্ট সংস্করণ প্রকাশ করেছে। গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলির মধ্যে ডেস্কটপ ও ল্যাপটপে উবুন্টুই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কাজেই ক্যানোনিকাল যেসব সিদ্ধান্ত নেয় সেগুলি মুক্ত সফটওয়্যার ও মুক্ত অপারেটিং সিস্টেমে নতুন ব্যবহারকারী আসা বা না আসার উপর নিঃসন্দেহে একটা প্রভাব ফেলে। উবুন্টু নতুন সংস্করণ প্রকাশের সাথে সাথেই বেশ কিছু বিতর্ক শুরু হয়েছে। যেমন ইউনিক্স জগতে স্বীকৃত মানদণ্ড গ্নু কোর ইউটিলস ছেড়ে তারা অত্যন্ত নতুন এবং এখনও অনেকটা পরীক্ষামূলক ইউটিলস ব্যবহার করতে শুরু করেছে। রাস্ট ভাষায় লেখা এই ইউনিক্স টুল চেইনের পাশাপাশি পুরনো সুডো কমান্ডটিও ক্যানোনিকাল সুডো আরএস নামের একটি রাস্ট প্রোগ্রাম দিয়ে প্রতিস্থাপন করেছে। আমাদের আজকের পর্ব অবশ্য উবুন্টু নিয়ে নয়। এই ডিস্ট্রিবিউশন নিয়ে আস্ত একটি পর্ব আমরা এরই মধ্যে দেখে ফেলেছি। সেখানে আমরা বলেছিলাম প্রথম দিকে ডেবিয়ান থেকে নেওয়া অ্যাপ্ট প্যাকেজ ম্যানেজার সব ক্ষেত্রে ব্যবহার করলেও ক্যানোনিকাল বছর 10 আগে স্ন্যাপ নামের একটি স্বতন্ত্র প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যবস্থা তৈরি করে। নতুন উবুন্টু প্রকাশের মাধ্যমে স্ন্যাপকে আরও আষ্টে পৃষ্ঠে পুরো অপারেটিং সিস্টেমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। বাস্তবিক স্ন্যাপ প্যাকেজ ম্যানেজার ছাড়া উবুন্টু ব্যবহার করা এখন আর মোটেই সহজ কাজ নয়। নতুন উবুন্টু সংস্করণ প্রকাশের পর একটা বড় বিতর্ক হচ্ছে এই স্ন্যাপকে কেন্দ্র করে। তো উবুন্টু স্ন্যাপে সমস্যা কোথায়? এই প্যাকেজ ম্যানেজার জিনিসটাই আসলে কি? গ্নু লিনাক্স ব্যবহার করতে আসা একজন নতুন ব্যবহারকারীর জন্য এটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা অনেকেই উইন্ডোজ বা ম্যাকওয়েসে এইভাবে প্যাকেজ ম্যানেজমেন্টের সাথে পরিচিত নন। প্রথম দিকে গ্নু লিনাক্সে এসে আমরা তোতা পাখির মতো সুডো অ্যাপ্ট ইনস্টল এসব মুখস্থ করি। গ্নু লিনাক্স সহ ইউনিক্স অনুরূপ অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেমের অন্যতম স্বতন্ত্র দিক এই প্যাকেজ ম্যানেজার। কিছু যুগান্তকারী ঘটনা আছে যেগুলি ইতিহাস পাল্টে দেয়, কিন্তু গণমানুষের সামনে সেভাবে আসে না। আবার অভাবনীয় কিছু প্রযুক্তির সাথে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে সেগুলির বিশেষত্ব আমরা ভুলে যাই। আমাদের আজকের গল্প প্যাকেজ ম্যানেজারের এই অজানা ইতিহাস নিয়েই। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের কথা জানি না, তবে আমার প্রথম কম্পিউটার হাতে আসার পর দেখি সেখানে দোকানদার একগাদা প্রোগ্রাম এবং গেম দিয়েছিলেন। অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ। সেই সময়ে বেশিরভাগ মানুষ হাতে হাতেই প্রোগ্রাম বিনিময় করতেন। আবার সিডি বা ডিভিডিতে সফটওয়্যার কিনতে পাওয়া যেত। পরবর্তীতে মানুষ বিভিন্ন ওয়েবসাইট থেকে এক একটা প্রোগ্রাম ডাউনলোড করে ইনস্টল করতে শুরু করলেন। উইন্ডোজ এখনও পুরোপুরি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। কেন্দ্রীয়ভাবে প্রোগ্রাম বিতরণ করা, সহজভাবে ইনস্টল বা আনইনস্টল করা, একটা প্রোগ্রামের প্রয়োজনীয় সব উপাদান ঠিকমতো ইনস্টল হচ্ছে কিনা বা সেগুলি অন্য কোনো প্রোগ্রামের অসুবিধা তৈরি করছে কিনা, এসব সুবিধা উইন্ডোজে কিছুটা অপ্রাসঙ্গিক ও বেখাপ্পা। তার কারণ জানতে হলে আমাদের উইন্ডোজ সংস্কৃতি নিয়ে একটু কথা বলতে হবে। 80-এর দশকে আইবিএম এবং অন্যান্য প্রতিষ্ঠানের হাতে ইন্টেল প্রসেসরে তৈরি পিসি নামক ঘরোয়া কম্পিউটার জনপ্রিয় হতে থাকে। মাইক্রোসফট শুরু থেকেই এই বাজারকে কেন্দ্র করে ব্যবসা করে আসছে, কাজেই পিসি সংস্কৃতি মানেই মাইক্রোসফট সংস্কৃতি। তো এই পিসি সংস্কৃতিতে ফ্লপি ডিস্ক বা পরবর্তীতে সিডি আকারে হাতে হাতে প্রোগ্রাম বিতরণ করাই স্বাভাবিক। পিসি জগতে সোর্স কোডের মাধ্যমে প্রোগ্রাম বিতরণ খুব একটা দেখা যেত না। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তো সরাসরি এর সমালোচনাই করেছিলেন। পিসির বেশিরভাগ প্রোগ্রামগুলিও ছিল অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি এবং ব্যবহারকারী এসবের সোর্স কোড কখনো দেখতে পেতেন না। পিসি ব্যবহারকারীরা দেখা যেত নিজে হাতে কোড লেখায় খুব একটা আগ্রহী নন, আবার পিসি সংস্কৃতি ঠিক প্রোগ্রামারদের কেন্দ্র করেও গড়ে তোলা নয়। এই কারণে অবরুদ্ধ প্রোগ্রামের পরিবর্তনও আসে অনেকটা কম, যেহেতু একটা মাত্র প্রতিষ্ঠানের ডেভেলপাররাই প্রয়োজন মাফিক পরিবর্তন আনার কাজটা করেন। একগাদা স্বেচ্ছাসেবী প্রোগ্রামার এবং হ্যাকার মিলে সেই প্রোগ্রাম বিকশিত হচ্ছে না। কিন্তু ইউনিক্স সংস্কৃতি পুরোপুরি এর ভিন্ন। পুরোপুরি মুক্ত জগতে প্রবেশ করার আগেও ইউনিক্স সবসময়ই সোর্স কোডের মাধ্যমে প্রোগ্রাম হাতবদল এবং অনেকে মিলে সেটাকে বিকশিত করার সংস্কৃতিতে বিশ্বাসী। ইউনিক্স সংস্কৃতিতে কম্পিউটার ব্যবহারকারী মানেই প্রোগ্রামার, এমনটাই ধরে নেওয়া হতো। এই কারণে যে কোনো ইউনিক্স প্রোগ্রাম অনেকের হাতে অত্যন্ত দ্রুত গতিতে বিকশিত হতে থাকে, যাতে করে প্রোগ্রামের নতুন নতুন ভার্সন সামলানোর ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
AT&T সিস্টেম 5 এর উপর ভিত্তি করে তৈরি IBM AIX ইউনিক্সে 1989 সালে সিস্টেম ম্যানেজমেন্ট ইন্টারফেস টুল বা SMIT নামে একটি প্রোগ্রাম আত্মপ্রকাশ করে, যাতে কিছুটা প্যাকেজ ম্যানেজমেন্ট সুবিধা ছিল। তবে কম্পাইলড অর্থাৎ বাইনারি প্রোগ্রামের প্যাকেজ ম্যানেজার হিসেবে প্রায় সর্বজন স্বীকৃতভাবে বিবেচিত হয়ে থাকে ডেবিয়ানের DPKG। কিন্তু আমাদের গল্পের শুরু DPKGরও বহু আগে। 70-এর দশকের শুরুতে AT&T বেল ল্যাবের ভেতর ইউনিক্স অপারেটিং সিস্টেম খুবই দ্রুত গতিতে বিকশিত হচ্ছিল। একাধিক ডেভেলপারের আনা পরিবর্তনের সামঞ্জস্য রাখা জরুরি হয়ে পড়েছিল তখনই। সেই লক্ষ্যে 1972 সালেই তৈরি হয় সোর্স কোড কন্ট্রোল সিস্টেম বা SCCS। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে SCS এর আরও উন্নততর প্রযুক্তি তৈরি করা হয়, যার একটি হল লিনাক্স টরভালডসের গিট। এদিকে পরিবর্তনশীল সোর্স কোড থেকে বাইনারি প্রোগ্রাম বিল্ড করা ও সেই প্রোগ্রাম অন্য যেসব প্রোগ্রাম বা লাইব্রেরির উপর নির্ভর করে অর্থাৎ ডিপেন্ডেন্সি, সেগুলো হিসেব রাখার প্রক্রিয়া বেশ জটিল। এই সমস্যা নিরসনে 1976 সালে আত্মপ্রকাশ করে মেইক নামের শক্তিশালী কিন্তু সহজবোধ্য একটি প্রোগ্রাম। 80-এর দশক জুড়ে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের GNU প্রকল্প, BSD প্রকল্প, MITর এক্স উইন্ডোয়িং ব্যবস্থা, টেক টাইপ সেটিং ব্যবস্থা ইত্যাদি নানা মুক্ত সফটওয়্যার মহা উৎসাহে বিকশিত হতে থাকে। স্বাভাবিকভাবেই মুক্ত সফটওয়্যারের ভার্সন নিয়ন্ত্রণ এবং প্রোগ্রাম বিতরণের আরও আধুনিক পন্থা প্রয়োজন হয়। একটা অপারেটিং সিস্টেমে একজন ব্যবহারকারী নতুন প্রোগ্রাম ইনস্টল করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। সেই কাজের জন্য নানা রকম ওয়েবসাইট খোঁজাখুঁজি, নিজে হাতে ডিপেন্ডেন্সি সামলানো ইত্যাদি কাজ অত্যন্ত সময় সাপেক্ষ। এসব কাজ একটিমাত্র কেন্দ্রীয় পন্থায় করার কৃতিত্ব বোধ করি বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা BSDর ওপর ভিত্তি করে তৈরি ফ্রি BSD অপারেটিং সিস্টেমের প্রাপ্য। জর্ডান হাবার্ড 1993 ও 94 সালের ভেতর আদি মেইক প্রোগ্রামের ওপর ভিত্তি করে মেইক 5 নামে অভিনব একটি পন্থা আবিষ্কার করলেন। ফ্রি BSD অপারেটিং সিস্টেমে একটি ডাইরেক্টরি বা ফোল্ডারের ভেতর নানা প্রোগ্রামের নামে ডাইরেক্টরি দেওয়া হলো। তার ভেতর একটি অতি সাধারণ টেক্সট ফাইলে সেই প্রোগ্রামের সোর্স কোড ডাউনলোড করার লিঙ্ক, তার কী ডিপেন্ডেন্সি প্রয়োজন এসবের তালিকা দেওয়া থাকবে। এরকম কোনো প্রোগ্রামের ডাইরেক্টরিতে গিয়ে আপনি সোজাসাপটা মেক ইনস্টল কমান্ড ইস্যু করলেই প্রোগ্রামটি সহজভাবে বিল্ড হয়ে ইনস্টল হয়ে যাবে। যদি সেক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্সি আপনার কম্পিউটারে ইনস্টল না করা হয়ে থাকে, প্রয়োজন মাফিক সেগুলিও বিল্ড এবং ইনস্টল হবে। প্যাকেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী উদ্ভাবন, কিন্তু সমস্যা হলো এই পন্থা পুরোপুরি সোর্স কোড ভিত্তিক। অনেকের কম্পিউটারই বড় আকারের কোনো প্রোগ্রাম কম সময়ে বিল্ড করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, কাজেই অনেক ক্ষেত্রে এতে প্রচুর সময় ব্যয় হতে থাকে। ব্যবহারকারীরা সোজাসাপটা বাইনারি ইনস্টল করতে চাইলে কি করা? সৌভাগ্যজনকভাবে এর জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হয়নি। বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশনের সোর্স কোড থেকে একদিকে যখন ফ্রি BSD তৈরি হচ্ছে, আরেকদিকে GNU ও লিনাক্স কার্নেল নিয়ে আয়ান মারডক ডেবিয়ান নামে একটি ডিস্ট্রিবিউশন তৈরি করছেন। ফ্রি BSDতে কার্নেল, ইউটিলিটি প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের একদম ভিত্তিমূল কিছু অংশ শুধু এই অপারেটিং সিস্টেমের অফিসিয়াল অংশ হিসেবে ডেভেলপ করা হয়। এর বাইরে যত রকম প্রোগ্রাম আছে সেগুলি পোর্ট আকারে পাওয়া যায়। এগুলিকে ফ্রি BSDর অংশ হিসেবে ধরা হয় না। ডেবিয়ানের উদ্যোগ এদিক দিয়ে একেবারেই স্বতন্ত্র। অপারেটিং সিস্টেমের ভিত্তিমূলের বাইরেও একজন ব্যবহারকারীর মোটামুটি যত রকম প্রোগ্রাম ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সবগুলি ডেবিয়ানের অফিসিয়াল অংশ হিসেবে ডেভেলপ করা হয়। শত শত বা হাজার হাজার প্রোগ্রামের এক একটা নানা রকম ভার্সন বাকি সিস্টেমের সাথে এগুলি মিলিয়ে বিল্ড করা এবং ব্যবহারকারীর কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া ডেবিয়ানের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। স্টপ অ্যালপ নামে সমসাময়িক একটি প্রচেষ্টা থেকে অনুপ্রাণিত হয়ে আয়ান মারডক 1994 সালের জানুয়ারি মাসে DPKG নামে অভিনব একটি প্রোগ্রাম তৈরি করেন। ডেবিয়ানের জন্য বিল্ড করা .deb ফরম্যাটের প্যাকেজ DPKG অনায়াসে ইনস্টল বা রিমুভ করতে পারে। এর পরের বছর অর্থাৎ 1995 সালে রেড হ্যাট নিয়ে আসে PM, যেটা বিবর্তিত হয়ে RPM নামে প্রকাশিত হয় 1997 সালে। ডেবিয়ানের DPKGর মতোই RPM একটি লো লেভেল প্রোগ্রাম। ইন্টারনেট থেকে আপডেট এনে ইনস্টল করা, ডিপেন্ডেন্সি সমাধান করা ইত্যাদি জটিল কর্মক্ষমতা এতে ছিল না। এসব কাজের জন্য 1998 সালে ডেবিয়ান অ্যাডভান্সড প্যাকেজ টুল বা অ্যাপ্ট নিয়ে আসে। অ্যাপ্ট আমার মনে হয় সমগ্র কম্পিউটিং ইতিহাসের একটি মাইলফলক।
কেন্দ্রীয়ভাবে বিল্ড করা সফটওয়্যার বাইনারি বা প্যাকেজ নিরাপদভাবে বিতরণ ও আপডেট করা, অন্যান্য প্রোগ্রামের সাথে তাদের সামঞ্জস্য বজায় রাখার মতো অত্যন্ত সময়সাপেক্ষ এবং জটিল কাজগুলি অ্যাপ্ট প্রোগ্রামের মাধ্যমে দুই একটি কমান্ড রেখার মাধ্যমে করে ফেলা সম্ভব হয়। ডেবিয়ানের অ্যাপ্ট প্যাকেজ ম্যানেজারের পদাঙ্ক অনুসরণ করে রেড হ্যাট 2002 সালে ইয়েলো ডগ আপডেটার মডিফাইড বা YUM নিয়ে আসে। GNU লিনাক্সকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ব্যবহারকারীরা তাদের পছন্দের প্রোগ্রাম একটিমাত্র কমান্ড লিখে চোখের নিমিষে ইনস্টল করে ফেলতে পারেন। একইভাবে সব প্রোগ্রাম বা গোটা অপারেটিং সিস্টেমও আপডেট করা যায়। অনেকে যেটা জানেন না, বাইনারি প্যাকেজের পাশাপাশি অ্যাপ্টের মাধ্যমে চাইলে পুরোপুরি সোর্স কোড থেকে নিজে হাতে বিল্ড করেও ডেবিয়ানের প্রোগ্রাম ইনস্টল বা আপডেট করা সম্ভব। চাইলে আস্ত সিস্টেম আপগ্রেডও এভাবে করতে পারবেন। অন্যান্য GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনও তাদের নিজস্ব প্যাকেজ ম্যানেজার তৈরি করেছে, যেমন আর্চের প্যাকম্যান, নিক্সওএসের নিক্স প্যাকেজ ম্যানেজার, অ্যালপাইন লিনাক্সের APK ইত্যাদি। এগুলিতে ডিস্ট্রিবিউশনের সুনির্দিষ্ট সার্ভারে সব প্যাকেজ রাখা হয়, যাকে বলা হয় রেপোজিটরি। ব্যবহারকারীর কম্পিউটারে প্যাকেজ ম্যানেজার প্রোগ্রাম এই সার্ভারের সংযোগ এবং প্যাকেজগুলির গুণগত মান, নিরাপত্তা ইত্যাদি অক্ষত আছে কিনা তা নিশ্চিত করার পরেই ইনস্টল বা আপডেটের কাজ করে থাকে। কোনো প্রোগ্রামের বাইনারি প্যাকেজ হাতে হাতে বা ইচ্ছেমতো ইন্টারনেট থেকে খুঁজে ডাউনলোড করা অত্যন্ত বিপজ্জনক। প্যাকেজটিতে কোনো ভাইরাস, ব্যাকডোর ইত্যাদি লুকিয়ে নেই সেটা কে বলতে পারে? বিশেষ করে অবরুদ্ধ প্রোগ্রামের ক্ষেত্রে এটা আরও সত্যি। অ্যাপল মোটে 2011তে ম্যাক অ্যাপ স্টোর নিয়ে আসে, উইন্ডোজের মাইক্রোসফট স্টোর আসে তারও পরের বছর। মুক্ত ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলি এসব অবরুদ্ধ অপারেটিং সিস্টেমের চাইতে কতটা এগিয়ে ছিল এখান থেকে তার একটা চিত্র মেলে। একটা ডিস্ট্রিবিউশন যেভাবে বিভিন্ন প্রোগ্রাম প্যাকেজ আকারে দিয়ে থাকে সেটা নানা দিক দিয়ে সুবিধাজনক। একদিকে যেমন এতে নিরাপত্তা ও সুষ্ঠু ভার্সন ব্যবস্থা নিশ্চিত হয়, তেমনি ব্যবহারকারীরাও অনায়াসে প্রোগ্রাম ইনস্টল, রিমুভ ও আপডেট করতে পারেন। তবে এতে কিছু সমস্যাও দেখা দেয়। সবচেয়ে বড় সমস্যা হলো GNU লিনাক্সে প্যাকেজ ম্যানেজার অনেকগুলি। ধরুন আপনি একটি প্রোগ্রাম তৈরি করেছেন যেটা এখনও বড় বড় ডিস্ট্রিবিউশনগুলি তাদের নিজস্ব প্যাকেজ আকারে গ্রহণ করেনি। সেক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে অনায়াসে তাদের পছন্দের GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনে আপনার প্রোগ্রামটি ব্যবহার করতে পারেন, তার জন্য আপনাকে ডেবিয়ান, উবুন্টু বা মিন্টের ডেব ফরম্যাটে প্যাকেজটি প্রকাশ করতে হবে, আবার ফেডোরা বা রেড হ্যাটের RPM আকারেও প্রকাশ করতে হবে। সেই সাথে আর্চ, অ্যালপাইন ইত্যাদি অন্যান্য যেসব ডিস্ট্রিবিউশন আছে সেগুলির কথাও মাথায় রাখতে হবে। একই প্রোগ্রামের এতগুলি প্যাকেজ একসাথে প্রকাশ না করতে চাইলে আপনি শুধু সোর্স কোডটা রেখে দিতে পারেন, যাতে ব্যবহারকারীরা তাদের পছন্দের ডিস্ট্রিবিউশনে সুবিধামতো সেটা বিল্ড করে নিতে পারেন। এই পন্থায় অনেক ব্যবহারকারী যেতে চান না। এছাড়া ইউনিক্স সিস্টেমের একটা সমস্যা হলো এখানে প্যাকেজ ইনস্টলেশনের জন্য রুট ব্যবহারকারী হতে হয়। সাধারণ ব্যবহারকারীর জন্য কাজটা প্রায় অসম্ভব। এসব ঝামেলা নিরসনে তৈরি হয়েছে অ্যাপ ইমেজ। 2004 সালে আত্মপ্রকাশ করা এই পন্থা একটি মাত্র কন্টেইনার ফাইলের ভেতর একটা প্রোগ্রামের প্রয়োজনীয় সব ডিপেন্ডেন্সি ও লাইব্রেরি প্রদান করে থাকে। শুধুমাত্র কন্টেইনারটি ডাউনলোড করে এক্সিকিউট করলেই যে কোনো GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনে প্রোগ্রামটা ব্যবহার করা সম্ভব। GNU অপারেটিং সিস্টেম থেকে অনুপ্রাণিত ফাইল সিস্টেম ইন ইউজার স্পেস বা ফিউজ নামের প্রযুক্তি অ্যাপ ইমেজে ব্যবহৃত হয় বলে এতে না আছে ইনস্টলেশনের ঝামেলা, না আছে রুট ব্যবহারকারীর প্রয়োজন। তবে এগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা মুশকিল, আবার ইন্টারনেট থেকে ইচ্ছেমতো অ্যাপ ইমেজ ডাউনলোড করে ব্যবহার করা কিছুটা উইন্ডোজ ও ম্যাকওএসের নিরাপত্তার ঝুঁকির একটা দিক GNU লিনাক্সেও নিয়ে আসতে পারে। এজন্য সব GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনে চলার মতো যথার্থ অ্যাপের পাশাপাশি প্রয়োজন স্যান্ডবক্সিং, যাতে ডিস্ট্রিবিউশনের বাইরে থেকে ইনস্টল করা প্রোগ্রামগুলি নিরাপদ একটি আবদ্ধ পরিবেশে থাকে এবং সিস্টেমের বাকি অংশে প্রভাব ফেলতে না পারে। এরকম প্যাকেজ ম্যানেজারে অ্যাপ্ট বা ইয়ামের মতো প্রোগ্রাম খুঁজে বের করা, আপডেট করা ইত্যাদি নানা সুবিধাও থাকা চাই। এক্স ডেস্কটপ গ্রুপ বা পরবর্তীতে যাদের নাম পরিবর্তিত হয়ে freedesktop.org হয়, মুক্ত সফটওয়্যার ডেস্কটপ ব্যবহারে উন্নতি আনার জন্য কাজ করা একটি অলাভজনক সংস্থা। ক্রস ডিস্ট্রিবিউশন নিরাপদ একটি প্যাকেজ ম্যানেজার তৈরির লক্ষ্যে সংস্থাটি 2015 সালে XDG অ্যাপ নামে একটি প্রোগ্রাম তৈরি করে, তবে দ্রুতই এর নাম পাল্টে রাখা হয় ফ্ল্যাটপ্যাক। স্যান্ডবক্স আকারে প্রায় সব GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য প্রোগ্রাম প্যাকেজ বিতরণের এই অভিনব পন্থা বেশ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
একই সাথে অনেকগুলি ডিস্ট্রিবিউশনে ব্যবহার করার সুবিধা ছাড়াও ধরুন ডেবিয়ান স্টেবল বা উবুন্টু এলটিএস এর মতো স্থিতিশীল ডিস্ট্রিবিউশনগুলি শুধু নিরাপত্তাজনিত আপডেট পেয়ে থাকে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলি একটি নির্দিষ্ট রিলিজের সময়সীমার ভেতর নতুন ভার্জনে আপডেট হয় না। যেমন ধরুন জনপ্রিয় রাস্টার গ্রাফিক্স এডিটর গিম্প ডেবিয়ান স্টেবলের অফিসিয়াল রেপোজিটরিতে ভার্সন 3.0.4 শুধু পাবেন। এরপর বেশ কয়েকটি নতুন গিম্প সংস্করণ এসেছে। গিম্পের নতুন সংস্করণ এখন আমরা চাইলেই ফ্ল্যাটপ্যাকের ডিফল্ট রেপোজিটরি ফ্ল্যাট হাবের মাধ্যমে ইনস্টল করতে পারি, যাতে আমাদের অপারেটিং সিস্টেমের কোনো জটিলতা সৃষ্টি হবে না। এভাবে ডিপেন্ডেন্সি সামলানো, নতুন ভার্জনে আপডেট করা, স্যান্ডবক্সিংয়ের মতো নিরাপত্তা ইত্যাদি নানা সুবিধা যুক্ত করার মাধ্যমে ফ্ল্যাটপ্যাকের হাত ধরে GNU লিনাক্স প্যাকেজ ম্যানেজমেন্ট সার্বজনীন হয়ে ওঠে। তবে এই ধারা নতুন প্যাকেজ ম্যানেজার শুধু ফ্ল্যাটপ্যাক নয়, মোটামুটি একই রকম সময়ে উবুন্টু কমবেশি একই রকম স্বতন্ত্র একটি প্যাকেজ ম্যানেজার নিয়ে আসে। স্ন্যাপ নামের এই প্যাকেজ ম্যানেজার যতটুকু প্রশংসিত হয়েছে তার চাইতে বেশি বোধহয় সমালোচনার মুখে পড়েছে। কিন্তু কেন? উবুন্টু নিয়ে তৈরি পর্বে আমরা দেখেছিলাম সবাই মিলেমিশে তৈরি আধুনিক ডিসপ্লে সার্ভার ওয়েভ্যান্ড বাদ দিয়ে ক্যানোনিক্যাল মির নামের একটি স্বতন্ত্র ডিসপ্লে সার্ভার তৈরি করার কাজে নেমেছিল। এই কাজে তারা বিশেষ সাফল্য পায়নি। যদি পেত তাহলে মুক্ত সফটওয়্যার দিয়ে তৈরি ডিস্ট্রিবিউশন হবার পরও উবুন্টু অনেকাংশে অন্যান্য GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনের চাইতে আলাদা হয়ে পড়ত, কেননা উবুন্টুর জন্য লেখা গ্রাফিক্যাল অ্যাপ অন্য ডিস্ট্রিবিউশনে চলত না, যদি না তাতে আস্ত মির ডিসপ্লে সার্ভার ইনস্টল করা হতো। কমবেশি ফ্ল্যাটপ্যাকের মতোই আরেকটি নিজস্ব প্যাকেজ ম্যানেজার তৈরি করে উবুন্টু হয়তো ডেস্কটপ GNU লিনাক্স জগতে একটা আধিপত্য বিস্তার করতে চায়। এদিকে তাদের অ্যাপ স্টোর অবকাঠামোটিও অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি। অ্যাপ ইমেজ বা ফ্ল্যাটপ্যাকের মতো প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যবস্থা যেদিকে GNU লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মধ্যে বিভেদ প্রায় অনেকটাই কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে, উবুন্টু সেখানে একটা বাধা সৃষ্টি করে দিল। ক্রমশ বিভিন্ন প্যাকেজ অ্যাপ্ট থেকে তারা স্ন্যাপ আকারে বিতরণ করছে। হয়তো ভবিষ্যতে অ্যাপ্টকে পুরোপুরি পরিত্যক্ত বলে ঘোষণা করবে তারা। তবে আমার মনে হয় এই পরিস্থিতি ক্ষণস্থায়ী। মুক্ত সফটওয়্যার জগতে এরকম প্রভেদ দিন শেষে টিকিয়ে রাখা সম্ভব নয়, কারণ এখানে একা একা কিছুই করা যায় না। সবাই মিলে একসাথে যেসব প্রযুক্তি বিকশিত হয় দেখা যায় সময়ের সাথে সেগুলিই টিকে থাকে। যারা উবুন্টুর নতুন রিলিজ নিয়ে বিরক্ত, স্ন্যাপবিহীন একটা সুন্দর অভিজ্ঞতা যারা চান, তাদের প্রতি আমার পরামর্শ রইল ডেবিয়ান ব্যবহার করার। অত্যন্ত স্থিতিশীল এই ডিস্ট্রিবিউশনে উবুন্টুর এমন কোনো সুবিধা নেই যেটা পাবেন না, আর চিরচেনা অ্যাপ তো পাবেনই। GNU লিনাক্সে আপনার প্রিয় প্যাকেজ ম্যানেজার কোনটি? এই বিষয়ে আপনার মতামত ও অভিজ্ঞতা কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আসা দর্শকদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।